দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় ৭ কলেজ আসলে কার। আপনারা এরই মধ্যে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না ৭ কলেজ। এই বিষয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। এরই মধ্যে যেটি বৈঠকগুলোতে সিদ্ধান্ত হয়েছে, উপাচার্যের সঙ্গে ৭ কলেজের যে অধ্যক্ষরা বৈঠক করেছে, সেখানে যেটি বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণ, অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে ১ বছর এগিয়ে এনে এই বছর থেকেই অর্থাৎ ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেয়া, তবে যেটি জানানো হচ্ছে যে যারা বর্তমান শিক্ষার্থী আছেন তাদের কোর্স সম্পন্ন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিষয় নিয়ে মূলত আমরা পুরো আয়োজনে কথা বলতে চাই। আমাদের একটি প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে আসবো। উপাচার্য কথা বলেছেন পুরো বিষয় নিয়ে। ভর্তি পরীক্ষায় কোটা বাতিল সহ ৫ দফা দাবিতে রোববার রাতভর ঢাকা কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রাতেই ঘোষণা দেওয়া হয় ঢাকা ব্লকেটের। সোমবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ৭ কলেজের পরিস্থিতি ছিল থমথমে। পরে বেলা ১২টায় ঢাকা কলেজের শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির পদত্যাগ সহ ৬ দফা দাবি জানিয়ে ৪ ঘন্টা সময় বেঁধে দিয়ে আলটিমেটাম দেয় তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা। একই সঙ্গে জনভোগান্তির কথা বিবেচনা করে পূর্ব ঘোষিত ব্লকেট কর্মসূচিও প্রত্যাহার করা হয়। ৪ ঘন্টার আলটিমেটামে আমাদের যে ৬ দফা আছে, এই ৬ দফা বাস্তবায়ন করতে হবে। এদিকে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় ঠিক করতে দুপুরে ৭ কলেজের অধ্যক্ষের সাথে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেখানেই সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না ৭ কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৭ কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। সম্পর্ক ছিন্ন হলেও ৭ কলেজের চলতি শিক্ষাবর্ষের সব কোর্স শেষ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামীতে ৭ কলেজের শিক্ষা কার্যক্রমের দেখভাল মন্ত্রণালয়ের কাঁধে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান ভিসি। যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি, তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশের আপত্তি উপেক্ষা করে ২০১৭ সালে ৭ কলেজকে অধিভুক্ত করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম। আসলে আমরা আমাদের সহকর্মী আছেন, নতুন কর্মসূচি ঘোষণা করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। আমরা একটু, আমার সহকর্মী আছেন জুবায়ের সানি, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ এলাকায়, নীলক্ষেত এলাকায়। আমরা একটু জুবায়ের সানির সঙ্গে যুক্ত হচ্ছে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানতে। জুবায়ের সানি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? সানি, এখনকার পরিস্থিতি একটু জানাবেন। একটু আপনার মাধ্যমে জানতে চাই আসলে শিক্ষার্থীরা নতুন কি কর্মসূচি দিল, আসলে কিসের দাবিতে? এরই মধ্যে তো নিশ্চয়ই আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি কলেজ থাকছে না। নতুন কি কর্মসূচি দিচ্ছে, কিসের দাবিতে? শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের ৬টি দাবি ছিল, তার মধ্যে একটি দাবি মানা হয়েছে, এখনো তাদের 5টি দাবি মানা হয়নি। সেক্ষেত্রে তারা ক্লাস পরীক্ষা বর্জন তারা চলমান রাখবেন। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে গতকাল পুলিশ তাদের উপর আক্রমণ চালিয়েছে এমন অভিযোগ তুলে তারা নিউ মার্কেট থানার ওসি এবং এসির তারা বহিষ্কার দাবি করেছেন। অন্যথায় ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা নিউ মার্কেট থানা ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির তাকে বহিষ্কার না করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো চলাচল করে রাজধানীর বিভিন্ন সড়কে, সেই বাসগুলো ৭ কলেজের সামনে থেকে তারা চলাচল বন্ধ করে দিবেন। সন্ধ্যার দিকে তারা একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানে তারা এই কথাগুলো বলেছেন। এবং ঢাকা কলেজ কর্তৃপক্ষ তারা যেটি বলছেন যে যেহেতু শিক্ষার্থীরা বলছেন যে ক্লাস পরীক্ষা তারা বর্জন করবেন, কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাদেরকে অনুরোধ করেছেন যেন শিক্ষার্থীরা এ ধরনের কর্মসূচি না দেয়, তারা যেন পরীক্ষাটা চলমান রাখে। তো এখনো কিন্তু তাদের মধ্যে আসলে নানা দোটানা আমরা লক্ষ্য করেছি। তারা
যেহেতু এখন এই 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছেন না, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে নানা বিষয় কাজ করছে। তারা বলছেন যে তারা এরপরে আসলে তাদের কিভাবে চলবে, তার পরবর্তী কর্মসূচি কি হবে, এরকম নানা তথ্য আমরা পাচ্ছি। কিন্তু যে একটি বিষয় যেটি বলছিলাম যে তারা দুটি কর্মসূচি ঘোষণা করেছে যে আগামী 24 ঘন্টার মধ্যে নিউ মার্কেট থানার ওসি এবং এসিকে প্রত্যাহার না করলে তারা কিন্তু নিউ মার্কেট থানা ঘেরাওয়ের মতো কর্মসূচি দিয়েছেন, এবং সেই সঙ্গে প্রভিসি যাকে দিয়ে এত ঘটনার সূত্রপাত, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার পদত্যাগ না করলে তারা কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো বিভিন্ন কলেজের সামনে থেকে চলাচল করে 7টি কলেজের সামনে থেকে, সেগুলো তারা বন্ধ রাখার বা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তো মোটামুটি বলা যায় যে শিক্ষার্থীরা কিন্তু কয়েকটি কর্মসূচি দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে এখনো আসলে নানা প্রশ্ন রয়েছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো প্লাবন, এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। আমাদের সঙ্গে রাতে যুক্ত হওয়ার জন্য আমরা আশা করি যে সমস্যার সমাধান হবে আলোচনার মাধ্যমে। আমরা নিশ্চয়ই কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আর চাই না গত রাতের মতো। আমরা আলোচনায় ফিরতেছি। আমাদের সঙ্গে দর্শকের মধ্যে যোগ দিয়েছেন ইনসাইড পলিটিক্সে ডক্টর আব্দুল আল মামুন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সমাজ বিশ্লেষক। আমার ডান পাশে আছেন, আমার মাঝখানে আছেন এম এ সাইদ, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একেবারে ডান দিকে আছেন আব্দুর রহমান, ফোকাল পারসন 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটি আর রূপান্তর টিম। 3 জনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। শুরু করতে চাই আব্দুর রহমান আপনাকে দিয়ে। এখনকার দাবিগুলো একটু আপনার মাধ্যমে জানতে চাই, এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকে যে অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পরে যে কথা বলেছেন, যে সিদ্ধান্ত এসেছে যে 7 কলেজের এখন আর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থাকছে না, সেই বিষয়ে আপনাদের একটু প্রতিক্রিয়া জানতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ। প্রথমত, বাংলাদেশের সিস্টেম হচ্ছে সত্যকে সত্য বললেও রক্ত ছাড়া সমাধান হয় না। 7 কলেজ একটি অমীমাংসিত সমস্যা। এই সমস্যা আজকে না, 2017 সাল থেকে শুরু হয়েছিল, এবং এই সমস্যা রাষ্ট্র এবং কিছু কতিপয় লোভী মানুষ, শিক্ষা সংশ্লিষ্ট কালপ্রিট, তারা বছরের পর বছর জিইয়ে রেখেছিল। এবং এর আগেও যখন আন্দোলন হয়েছে তখনও তারা এটি সুষ্ঠু সমাধান না করে এই ঐতিহ্যবাহী 7 কলেজকে একটি কৌশলগত পিছিয়ে রেখেছে, যার ফলে এত সংগ্রাম, এত যুদ্ধ, এত বিদ্রোহ। এখন রাষ্ট্র একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সমাধানের, কিন্তু যখন হচ্ছে আমরা এই সমাধানটি করার জন্য একটি কমিটি হলো, সেই কমিটিটি কাজ করছে এবং আমরা জানি অনেকটা কাজ এগিয়ে গেছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে। ওই মুহূর্তে আমরা প্রভিসি মামুন আহমেদ স্যারের কাছে গত 5ই জানুয়ারি গিয়েছিলাম। স্যার, আপনি ছিলেন? আমি নিজে ছিলাম, এবং আমাদের প্রায় 10-15 জনের একটি টিম গিয়েছিলাম। তো সেখানে অ্যাক্সেস থাকে 2 জনের ঢোকার মতো। ওনার আচরণ 50 জন মতো এরকম। গত 5 জানুয়ারি যেটি ছিল, যে মানে হঠাৎ ভর্তি পরীক্ষার একটি ডেট দেয় আর কি, আগের সব রেকর্ড ভেঙে, যখন অধিভুক্তি বাতিল হবে এরকম একটি তারা নোটিশ পায়। বিভিন্ন স্বার্থ কেন্দ্র করে তারা মূলত অধিভুক্তি রাখতে চেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটি তাদের একটি কৌশল, এবং আপনারা জানেন, দেখেছেন যে আসলে কি পরিমাণ বাধা তারা দিয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে। গত 4 মাস যে আন্দোলনটি শুরু হয়েছিল। তো যাই হোক, তখন যখন যাই প্রভিসির রুমে, সে আচরণটি অতটা ভালো করেনি যতটা প্রত্যাশা করেছিল একজন শিক্ষকের কাছে। পরে 20 দিন পর আমরা অপেক্ষা করে, এই যে গত পরশুদিন বিকেলবেলা 5টা বাজে আমরা গেলাম তার রুমে, 50 জনের মতো, প্রায় অর্ধশতাধিক, সেটা হচ্ছে 7 কলেজ থেকে। তো আমাদের একটি ভয় ছিল ওনার আচরণ যেন কেমন, এবং সে অ্যাগ্রেসিভ টাইপের থাকে আর কি। শিক্ষার্থীদের সাথে আমরা তাকে কখনো দেখিনি, যতবার দেখা হয়েছে ততবার এমনই মনে হয়েছে। তো ভাবলাম যে ওনাকে একটু বলি যে আমরা যেহেতু উনি খারাপ ব্যবহার করে সরাসরি, তো আমরা 2 জনের পরিবর্তে আমরা যারা আসছি তারা 1 মিনিট হলে সবাই একসাথে কথা বলবো, যাবো, যাতে করে আমাদের সাথে উনি খারাপ আচরণটা করতে না পারে। তো এই প্রেক্ষাপটে অনুমতি পিএসকে বললাম, অনুমতি নিয়ে যে আপনি শুধু করে দেন। উনি দিল। যাওয়ার পরে সাথে সাথে জিজ্ঞেস করলাম, স্যার একটু সালাম দিয়ে, আমাদের যেহেতু শিক্ষার্থীর নৈতিকতার জায়গা থেকে যতটুকু ভদ্রতা রাখা যায়, যে স্যার আমাদের সমাধানটি কি, স্মারকলিপিটির আপনাকে দেখেছিলেন, আপনি তো প্রভিসি শিক্ষা আমাদের দায়িত্বে আছেন। পরে বললো কিসের স্মারকলিপি, মানে উনি কিছুই জানে না, অথচ আমি নিজেই ওনাকে স্মারকলিপি হস্তান্তর করেছিলাম। পরে উনি একটু মানে জানান এরকম দেখালেন। হঠাৎ বললাম, স্যার ওই দিন যে আপনি আমাদের বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটিতে ছিলেন, আমি বলেছিলাম যে আপনি অস্বীকার করেছিলেন যে না আমি কিছু জানি না, ওই দিনে এসেছিলাম, ওই যে স্মারকলিপি, স্যার মনে আছে আপনার? কি বললাম, অস্বীকার করেছি। এই যে শুরু হলো ওনার অ্যাগ্রেসিভ আচরণ, এবং আপনারা দেখেছেন যে কি জঘন্য আচরণ একজন শিক্ষক আমাদের সাথে করেছে। ফেসবুকে সেটি ভাইরাল হয়েছে, এবং কিছু কিছু ক্লিপস আমাদের কাছে
আছে, আমরা আন্দোলনের কারণ সেগুলো আর বুঝতেও পারিনি। জি, সেটা তো এখন ধরেন অনেক মানুষই জানে সেই বিষয়টি, ধরেন ভিডিওটি ভাইরালও হয়েছে, অনেকে জানেন, এবং কালকে রাতের ঘটনাও খুবই অনাকাঙ্ক্ষিত, সেরকম ঘটনা নিশ্চয়ই আপনারাও চান না কালকে রাতে যেটি ঘটেছে। আমি একটু আজকের বাস্তবতায় আসতে চাই, ধরেন আপনাদের এই আন্দোলনের প্রেক্ষিতে একটা ফলাফল বলে মনে করেন কিনা এই যে 7 কলেজ যে অধিভুক্ত এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকছে না, সেটির একটু প্রতিক্রিয়া জানতে চাই, এবং তারপরেও কেন আন্দোলনের ঘোষণা, আবারও নতুন আলটিমেটাম 24 ঘন্টা? দেখেন, ওই যে বললাম রক্ত ছাড়া সমাধান যদি হতো, রক্ত ছাড়াও তো অনেক কিছু সমাধান হয়, তাহলে আমরা আজকে বিজয় মিছিল করতাম, আজকে মিষ্টি বিতরণ করতাম, শোষকদের কাছ থেকে যেহেতু মুক্তি পেয়েছি, অনেক ভালো কিছু আনন্দ করতাম। কিন্তু আমার ভাই যখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, সেই মুহূর্তে এটিকে আমরা চূড়ান্ত মুক্তি মনে করছি না, যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট কালপ্রিটগুলোকে বিচারের আওতায় আনা না হবে এবং শাস্তি, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কোনো প্রকার বিজয় মনে করছি না। জি, আমরা আসবো আপনার কাছে। ডক্টর আব্দুল আল মামুন, একটু এখনকার বাস্তবতার প্রতিক্রিয়া জানতে চাই। 2 নম্বর হচ্ছে, আজকে তো যে বৈঠক হয়েছে অধ্যক্ষদের, সেই বৈঠকে যতটুকু জানেন আপনি ছিলেন, সেই বৈঠকের একটু বিস্তারিত জানতে চাই। আসলে সমস্যার কতটা সমাধান হলো এর মধ্যে দিয়ে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি ওই আব্দুর রহমানের ইমোশনের সাথে প্রথমে একমত যে কোনো ধরনের পূর্ব পরিকল্পনা ছাড়া এবং শুধুমাত্র একজন ব্যক্তির যে ঘোষণা যে ঢাকার ভিতরে যে 7টি কলেজ তাদের শিক্ষার মান উন্নয়নের জন্য এটাকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়ে আসে, এটি কোনো রকম রিসোর্স চিন্তা না করে কি মোডালিটিতে কাজ করবে, এই যে বাচ্চাদেরকে পড়াচ্ছে আমাদের কলেজের শিক্ষকরা, সেই বাচ্চাদের ইভ্যালুয়েশন বিশ্ববিদ্যালয়ে কীভাবে হবে, এই জিনিসগুলো চিন্তা না করে আসলে তখন সংযুক্ত করা হয়েছিল। আর আমি যতটুকু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার দীর্ঘদিন এখানে, এবং কোনোভাবেই কোনো সময়ে কিন্তু শিক্ষকরা, সাধারণ শিক্ষকরা এই শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে আসা বা 7 কলেজকে নিয়ে আসা, এটার পক্ষে কখনোই কোনোভাবে ছিল না। এবং আব্দুর রহমান যে কথাটি বললো যে কিছু কিছু হয়তো বা ওই সময়ে যারা প্রশাসনের সাথে সংযুক্ত ছিলেন, রেজিস্ট্রার বিল্ডিং এবং কিছু কিছু শিক্ষকদের এক ধরনের হয়তো অ্যাডভান্টেজ পেতে পারে, কিন্তু ওভারঅল আমাদের জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং পার্টিকুলারলি আমরা সিলেবাস এদের কিছুটা কারেকশনের চেষ্টা করেছি, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যেন সেশন জট কমে যায়, তখন ওই প্রশাসন চেষ্টা করেছে, কিন্তু আদতে যে টার্গেটটা ছিল যে এদেরকে একাডেমিক্যালি এনরিচ করা, এদেরকে কম্পিটিটিভ জব মার্কেট ফ্যাসিলিটি, একেবারে কিছু হয়নি তা আমি বলবো না, কিন্তু যে প্রক্রিয়া হওয়ার কথা ছিল, যে রিসোর্সের প্রয়োজন ছিল, সেটি আসলে তখন থেকে এটা করা হয়নি। নতুন বাস্তবতায় বা 5 তারিখের পরে যখন বর্তমান প্রশাসন দায়িত্ব নিল, তখন কিন্তু প্রথম থেকেই আমাদের ইন্টেনশন ছিল যে এটা খুব কুইক সেপারেশনটা কীভাবে করা যায়, কারণ যেভাবে আমরা বিশ্ববিদ্যালয়ে চিন্তা করছি, আমাদের হলগুলোর ম্যানেজমেন্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক, শিক্ষার্থীদের সাথে সম্পর্ক, সেটি কোনো একদম একটা বাস্তব অবস্থা, যেটা আপনি বললেন যে আমি মিটিং আজকে ছিলাম, এটাতে ইনভলভ ছিলাম, একেবারে খুব স্পষ্ট একটা অবস্থান ছিল যে আমরা এটিকে এই বিশ্ববিদ্যালয়ের যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে বা ইনভলভ করানোর কথা বলা হচ্ছে, এটি সঠিক প্রক্রিয়া নয়, এবং এই বাচ্চাগুলো আসলে অথবা বেটার ট্রিটমেন্ট রেসপেক্ট করে রিসোর্স দিয়ে তাদের আলাদা সাপোর্ট দেওয়া, অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি কোয়ালিটি এনহ্যান্সমেন্টের প্রক্রিয়া থাকা উচিত। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসন কোনোভাবেই এইটি গ্রহণ করেনি যে আমাদের সঙ্গে থাকবে, এবং যে কারণে যখন এই বাচ্চারা নতুন করে আর জিনিসটাকে আলোচনায় আনলো, তখন কিন্তু আমরা একটা এগ্রিমেন্টে গেলাম যে 1টা বছর পরে আমরা এটার থেকে বেরোতে চাই, এবং তখন সরকারের পক্ষ থেকে এই ধরনের রিকোয়েস্ট আসলো যে না, এটা আপাতত আপনারা আর 1টা বছর কন্টিনিউ করা যায় কিনা অ্যাডমিশন। সে তারই ধারাবাহিকতায় কিন্তু গতকালের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেটা রহমান বলল, সেটি হয়তো বা আমাদের প্রোপাচার্য মহোদয় আরো ভালোভাবে কথা বলতে পারতেন, সেটা আমি মনে করি হয়তো না। কিন্তু একটা জিনিস একই সঙ্গে ঠিক, সেটি হচ্ছে যে 5 তারিখে যে ওরা প্রেস লিস্টে দিয়েছে, আমার হাতে এটা আছে, এটা নিয়ে আমরা আসলে আলোচনার মধ্যে ছিলাম, কিন্তু সেন্ট্রাল একটা ডিসিশন চলে আসতেছিল, মনে হচ্ছিল যে সেন্ট্রালি যে কমিটিটা হয়েছে ইউজিসির সঙ্গে এক ধরনের আলোচনা কলেজগুলোর হচ্ছিল, কিন্তু বাচ্চাদের যে এক্সপেকটেশন সেটা আরেকটু এক্সপেডিট করলে আরো ভালো হতো, আমি সেটাও মনে করি। কিন্তু গতকাল গ্যাপ ছিল কিনা, মানে ধরেন একদম মানে প্রবলেমটা যেটা হয়েছে যে গভর্নমেন্টের তো নানান রকম প্রায়োরিটি, এবং একটা নীতিগত বিষয়ে গ্যাপ ছিল না, সেটা হচ্ছে আলাদা এন্টিটি যে হবে। আমার সঙ্গে ও তো যেটা বললো যে আমরা প্রথমে জানতাম যে এটা আলাদা এন্টিটি হবে, শুধুমাত্র সেপারেশনটা সুন্দর করে আলাদা বিশ্ববিদ্যালয় আলাদার দিকে যাবে এটা আমরা জানতাম, এবং এটা আমাদের ঢাকা কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য প্রিন্সিপাল যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতো তারাও জানতো। কিন্তু গতকালকের ঘটনাটা একেবারেই হঠাৎ করে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং সেখানে
সেখানে আমি মনে করি যে একটা জায়গায় যেমন আমরা পিতা হিসাবে, অভিভাবক হিসেবে আমরা সহনশীল হওয়া উচিত ছিল, কিন্তু একইভাবে যে জায়গাটাতে মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ হিসেবে এই টক শো করছি না, ব্যক্তিগত আমন্ত্রণে এসেছি আমি, এবং সেখানে মনে হয় যে এই যে অনেক প্রক্রিয়া হতে পারতো, অথবা বাচ্চাদের আরো একটু যে ক্যাম্পাসের ভিতরে চলে আসা, বাসভবন ঘেরাওটা, আবার হয়তোবা ওখানে আরো ওদের নেতৃত্বে যারা ছিল তারা হয়তোবা ভালো রোল প্লে করতে পারতো, আমাদের যারা প্রিন্সিপাল আছেন তাদেরও আসলে পুরো কন্ট্রোল এই মক সিস্টেমে রাখা ডিফিকাল্ট, কিন্তু জিনিসটি অনাকাঙ্ক্ষিত ছিল। এবং দুটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আমরা চাই এই বাচ্চাগুলোই বৈষম্য বিরোধী আন্দোলনে একসাথে কাজ করছে, ইফ আই এম নট রং, রহমান বা সাইদ একসাথে ওই স্পিডটা রেখে সামনে এগুলোই। এই প্রশ্ন একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আসলে সারা বাংলাদেশ এক হয়েছে, বিশেষ করে সব শিক্ষার্থী এক হচ্ছে। আপনি একেবারেই ধরেন কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠান ছোট থেকে বড়, সেই জায়গাটায় গতকালকের ঘটনাটা এড়ানো গেল না কেন বলে মনে হয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাতে জড়ালো কেন, সেটি কি কোনোভাবেই এড়ানো যেত না? প্রথমত ধন্যবাদ জানাই নিউজ 24-কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কথা হচ্ছে এই যে 7 কলেজের যে সমস্যা, সেটা আমরা জানি যে 17 সালে আমাদের পতিত স্বৈরাচারের মাদার হাসিনার নির্দেশে আরিফিন সিদ্দিকী স্যার হচ্ছে এই 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করানো হয়, এবং এই অধিভুক্ত হওয়ার পর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, সকল শিক্ষার্থী মিলেই কিন্তু এই 7 কলেজকে অধিভুক্তি বাতিলের জন্য বারবার আন্দোলন করে। 2019 সালে আপনি জানেন যে একটি বড় আন্দোলন হয়, এবং এই আন্দোলনকে তৎকালীন সময়ের ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ কিন্তু এই যারা আন্দোলন অধিভুক্ত বাতিল চেয়েছে তাদেরকে হামলা করে, এবং সেখানে নেতৃত্ব দিয়েছিলেন যে আমাদের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ভাই, আরও জাহিদ হাসান সহ অনেকেই। তবে আমরা একটা জিনিস চাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে জায়গায় আমরা দেখতে চাই, বাংলাদেশের একটা প্রথম বিশ্ববিদ্যালয় হিসাবে, বাংলাদেশের সবচেয়ে বড় স্কুল হিসাবে, তো সেই জায়গা থেকে আমরা স্টুডেন্ট হয়ে সেই প্রত্যাশাগুলো পাচ্ছিলাম না, এবং ওনাদেরকে অন্তর্ভুক্ত করার কারণে ওনারাও এই ফ্যাসিলিটি পাচ্ছিল না। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সকলে এসেছেন একই প্ল্যাটফর্মে, আমরা একটি জুলাই ঘটিয়েছি, একটি আগস্ট ঘটিয়েছি, যার মাধ্যমে দেশের সবচেয়ে বড় সমস্যা আমরা দূর করেছি। এখন এই ছোট সমস্যাটা নিয়ে আমি যদি আপনাকে পয়েন্ট করে বলি, আমি অক্টোবর মাসেই কিন্তু আমরা আমাদের ভিসি স্যারের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা 2 দিন বিক্ষোভ কর্মসূচি পালন করেছি, এবং সেইখান থেকেই কিন্তু তারা হচ্ছে দায়িত্বশীল হয়ে সরকারের সাথে কথা বলে একটি কমিটি করেছে, এবং 1 বছর পরে এই সমাধানের দিকে যাওয়া। কিন্তু মামুন স্যারের এখানে ওনারা এসেছেন, এসে মামুন স্যার একটু ওনাদের প্রত্যাশিত ব্যবহার করেননি, এবং যেটা আমরা দেখেছি, এবং সেখান থেকে ভাইদের একটু দায়িত্বশীল আচরণ যদি হতো, কিংবা দায়িত্বশীল বলতে আমি এখানে চাইবো যে আমাদের এখন মাঠে যেহেতু আমাদের ছাত্র সংসদ চালু নাই, আমাদের কোনো লিডার নাই, এক কথা আমি বলবো যে আমাদের ক্যাম্পাসগুলোতে আমরা একটা শূন্যতা দেখতে পেয়েছি। 5 তারিখের পরে যখন আমরা ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে একদম বিতাড়িত করেছি, এখন বর্তমানে এই শূন্যতার সময়ে আমরা কিন্তু মব দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ক্যাম্পাসগুলোতে। তো গতকালকে আমি বলবো যে এরকম একটা মব হয়েছে, যে মবটার মূল কারণ বলবো যে সেখানে কোনো লিডার ছিল না, ভালো মানের যে হচ্ছে নেতৃত্ব দিয়ে এই ক্যাজুয়ালিটিস থেকে, এই ক্লাস থেকে বাঁচাবে, এই জিনিসটা ছিল না। তো আমি এখানে কি ধরেন কোনো রকম ভুল বোঝাবুঝিও কি মনে হয়, যে ধরেন মানে একটু কোন রকম ভুল বোঝাবুঝি থেকে এরকম একটি জায়গা, ভুল বোঝাবুঝি থেকে দেখেন একটা বিষয় হচ্ছে চোখে পড়েছে, কালকে আমি নিজেই ছিলাম, পুরো সময়টাই রাতেই ছিলাম, অফিসেই ছিলাম, সেটি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এরকম একটি ঘটনা ঘটছে, আমি কোনো কর্তৃপক্ষকে মাঝখানে আসলে দেখলাম না, এই যে 2 পক্ষের মাঝখানে দাঁড়ানো। আমি বলতে পারি যে আমি যেহেতু একদম মাঠেই ছিলাম, সরকারের কথা বলি, সরকারের পক্ষ থেকে কাউকে দেখিনি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, প্রভিসির পক্ষ থেকে আমি কাউকে দেখলাম না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কাউকে আসলে দেখিনি রাতে আমি। আচ্ছা, আমি যদি বলি যে প্রথমত যখন ঘটনা ঘটলে আসলে আমি বলি, ভাইরা যখন হচ্ছে মুক্তি ও গণতন্ত্র তরুণের কাছে আসে, তখন আমরা পোস্ট দেখি যে তারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকতেছে এবং প্রবিসির বাসা ঘেরাও দিবে, যেটা আসলে আমাদের সবরিনিটির উপর একটা আঘাত আমরা মনে করেছি, এবং অনেকেই এফআর হল থেকে বেরিয়ে এসেছে। তবে আমরা সেখানে এসেছি মূলত আমাদের শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের গ্যাঞ্জামে ফাসাদে না জড়ায়, কারণ যে জুলাই আমরা সহাবস্থানে ছিলাম, যে জুলাই আমাদেরকে একত্রিত করেছে, সেই জুলাইয়ের পরবর্তীতে আমরা এই একটা মীমাংসার দিকে এগোচ্ছে,
যে বিষয় সেটিতে আমরা ক্লাসে কোনোভাবেই জড়াতে চাই না। এখন যে ঘটনা ঘটছে, ধরেন, একটু কমপ্লিমেন্ট করি প্লাবন, আই থিংক আই নিড টু কমপ্লিমেন্ট। সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম থেকেই সজাগ ছিল এবং আমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত ছিলাম এবং আমি আমাদের বাচ্চাদেরকে অ্যারাউন্ড 2:30 একদম এক করে টেলিভিশন ক্যামেরা গণমাধ্যমে আসলে চোখে পড়ে, আমরা গণমাধ্যমের চোখ থেকে দেখেছি। স্যার এটা আমি ক্লিয়ার করে দিই, আমি যখন এফআর হলের সামনে আসি, আমরা যখন প্রথমবার ওনাদের দিকে ছুটে যাই, সেই সময় আমাদের প্রক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রক্টরকে আমি দেখেছি যে তারাই আমাদের সাথে, আমরা এরকম চেইন করে রাখছিলাম যে কোনোভাবেই যাতে এই মবটা সৃষ্টি না হয়ে যায় এবং কোনো ধরনের ক্যাজুয়ালিটিস না হয়, সেখানে প্রশাসন ছিল। তবে একটি সত্য কথা, এইটা কিন্তু আমরা আবার অন্যদিক থেকে বলতে পারি এক ধরনের প্রশাসনিক ব্যর্থতাও, কারণ যে উপাচার্য মামুন স্যারের কথা থেকে এই সৃষ্টির বিষয়, তো স্যার যদি এটাকে দৃষ্টিগোচর করে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের অধ্যক্ষদের মাধ্যমে কিংবা ভাইদের প্রতিনিধির সাথে বসে যেত, তাহলে কিন্তু আমাদের রাস্তায় নেমে হচ্ছে এগুলো দেখা লাগতো না। এবং আমি বলবো আমাদের শিক্ষকদের কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদেরকে আমরা যেভাবে ওন করি, আপনারা আমাদেরকে একটু সেম ভাবে ওন করবেন। কারণ আমরা গতকালকে আমি দেখলাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে যে আমার স্যারের বাসা ঘেরাও করবে, এটা আমি কিভাবে মেনে নিতে পারি। অর্থাৎ স্যারকে সে যেভাবে ডিফেন্ড করতেছে, স্যারকে যেভাবে ওন করতেছে, স্যারেরও সেভাবেই উচিত যে আমি আমার শিক্ষার্থীর সাথে কিভাবে বিহেভ করব কিংবা আমার সেই অভিভাবকত্বের জায়গা রাখা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি তৎপর দেখেছি, আমি আমার মামুন স্যার পাশে আছেন, আমি অনুরোধ জানাবো। আমি স্যার একটা ছোট্ট রিয়াকশন নিয়ে আমি একটু যেতে চাই আব্দুর রহমানের কাছে। সেটা হচ্ছে এখন যে আলটিমেটাম, ধরেন 24 ঘন্টার মধ্যে প্রভিসির পদত্যাগ করতে হবে এবং আপনার শাহবাগ থানা ঘেরাওয়ের একটা কর্মসূচি এসেছে, যদি পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া না হয়, বিচার না করা হয়, কঠোর শাস্তির দাবি আসছে। এবং যদি এসব না করা হয়, 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস আসলে চলতে দেওয়া হবে না। আচ্ছা, এই ব্যাপারে আমি ভাইয়ের কাছে, যেহেতু ভাই একজন ভোকাল পারসন এবং ওখান থেকে ভাই হচ্ছে নিজেই কর্মসূচি অনেক ঘোষণা করেছেন এবং কথা হয়েছে যে সেই এই মুভমেন্টকে হচ্ছে ত্বরান্বিত করেছেন। তো অনুরোধ জানাবো যে দেখেন, যে বিষয় মীমাংসার দিকে যাচ্ছে এবং যেখানে সরকার সদিচ্ছা দেখিয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সদিচ্ছা দেখেছে, ঢাকা কলেজ সহ 7 কলেজের প্রিন্সিপালরা সদিচ্ছা দেখিয়েছে, তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা কোনো ধরনের আগ্রাসী কর্মসূচিতে যেন না যায়। বিচারিক পর্যায়ে যারা আছেন কিংবা প্রশাসনিক পর্যায়ে যারা আছেন, তারা কালকের ঘটনার জন্য তদন্ত সাপেক্ষে বিচার ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে যে কেন এই ঘটনা সৃষ্টি হলো, এবং পুলিশের যদি সেখানে উপযুক্ত ভূমিকা না থাকে কিংবা যে কোনো ক্যাজুয়ালিটিসের জন্য তদন্ত সাপেক্ষে সেটা বিচারের দিকে অবশ্যই যেতে পারে। কিন্তু আমি মনে করি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এবং ঢাকা কলেজ স্টুডেন্টের মধ্যে কোনো ক্লাস না, এটা টোটালি প্রশাসনিক কাজ। প্রশাসন যেহেতু এটাকে সদিচ্ছা দেখিয়েছে সলভ করার জন্য, আমি বলবো প্রশাসনের সাথে বিষয়টি হিস্সা করার জন্য। সেক্ষেত্রে কোনো ধরনের কোনোভাবেই আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস আটকানো, এটা কোনোভাবেই ঢাকা কলেজ শিক্ষার্থীদের এবং 7 কলেজ শিক্ষার্থীদের দিক থেকে কাম্য হতে পারে না। কেননা একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টের ভাই কিংবা সহপাঠী বন্ধু, ঢাকা কলেজে ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আমার অনেক বন্ধু ভাই, ছোট ভাই, অনেক সিনিয়র, আমার সিনিয়র বড় ভাই বন্ধু। তো এক্ষেত্রে এই যে আমাদের সবসময় একটা হৃদ্যতার সম্পর্ক ছিল, আমরা একে অপরের পাশে এসে দাঁড়াতাম, এই যে আর আগামীকাল যদি আমাদের একটা বাসে কেউ একটা ঢিল ছড়ে, এই হৃদ্যতাটা কিন্তু আবারও নষ্ট হয়ে যাবে। আমি সেখানে ভাইদের কাছে বলবো যে স্টুডেন্টদের সাথে কোনো ধরনের ফাসাদে যেন আমরা না জড়াই, সেক্ষেত্রে আমাদের সকলেরই সজাগ দৃষ্টিভঙ্গি রাখা এবং এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আহ্বান জানাবো। যেটি বলছিলেন যেটি তো আসলে মানে প্রশাসনিক বিষয়, এখানে তো আপনি কি আসলে মনে করেন যেটি স্টুডেন্ট ক্লাস কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজে কোনো রকম বিরোধ, নাকি বিষয়টি প্রশাসনিক আলাপ আলোচনার মধ্যে সমাধান সম্ভব, টেবিলে সম্ভব? প্রথমত সেজন্য ধরেন এই যে আলটিমেটাম যেগুলোর মধ্যে, সেগুলো এই যে যেটি শেষ প্রসঙ্গ যে বাস আটকে দেয়া, সেটি কি শিক্ষার্থীদের বিরুদ্ধে যায় না? প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জি, তাদের সাথে আমাদের সম্পর্ক কোন লেভেলের, এটি যাদের সাথে সম্পৃক্ত ওরাই জানে। আমরা কখনোই একটি বাক্য যদি দেখাতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে কথা বলেছি এবং লিখেছি, তাহলে আমরা যে শাস্তি সে শাস্তি মিলবে না। সেটা তো এমএস সাইদও বলছে যে খুব বিরুদ্ধতার সম্পর্ক। কিন্তু প্রফেসর মামুন আহমেদ মানেই বাংলাদেশ না, ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই বাংলাদেশ না। তাদের বুঝতে হবে ঢাকা কলেজের শিক্ষার্থী বাংলাদেশেরই শিক্ষার্থী, তাদের বুঝতে হবে এই শিক্ষার্থীদেরও অধিকার আছে
তাদের অন্যায়ের প্রতিবাদে অন্যায়ের মানে যে শাস্তিটা হয় যারা আমাদের সাথে অন্যায় করে সেই শাস্তি প্রাপ্য শাস্তিটুকু তাদেরকে দেওয়ার। প্রভিসি মামুন আহমেদ সরাসরি অন্যায় করেছে, তাকে 5টা বাজে থেকে 10টা পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তা বসে 1টা মিনিটে শেষে বলবে যে বাবা ক্ষমা চাই তোমাদের কাছে, তাহলে শিক্ষার্থীরা উঠে যাবে, আসলো না। 12টা পর্যন্ত গিয়ে আমরা কেউ কোনো শিক্ষার্থী, কাদের সমন্বয়ক, কাদের আমার বন্ধুবর, সে ছিল, মহিউদ্দিন রনি ভাই ছিল, ছাত্রদলের কিছু ভাই ছিল, অন্যরা বলছে আব্দুর রহমান তোরা পিছনে চলে যাও, ওনারা আসতেছে নীলক্ষেতের দিকে, আমরা সবাই চলে আসছি নীলক্ষেতের দিকে। আমাদের এত সাহস হয়নি বা আমাদের ওই ধরনের মেন্টালিটি নেই যে আমরা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাব। আমরা ওইখানে গিয়ে দাঁড়িয়েছিলাম যে প্রভিসি মামুন আহমেদ আসবে, এসে বলবে যে আমরা যে মদ্যপ আচরণ তোমাদের সাথে করেছি, মানে মেন্টালি তখন হয়তো কোনো ডিসঅর্ডার ছিল কিনা জানি না, এই আচরণ আমার উচিত হয়নি, তোমরা এটাকে কোনোভাবে মানে অন্যভাবে একটু দেখো। সে একটি কথা বলতে পারলো না, সে মনে করেছে সেই বাংলাদেশ এবং সে সামন্তবাদী আর 7 কলেজ শিক্ষার্থীরা প্রজা। এই যে এটার বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা শিক্ষার্থীদের সাথে কোনো প্রকারের ক্লাসে জড়াবো না। এটি জাস্ট মানে তারা বলেছে এবং আমরা হয়তো বা শিক্ষার্থীদের সাথে সেভাবে যেতে হবে, কিভাবে কি করা যায় আরো দেখতে হবে, ভাবতে হবে, কিন্তু ওনার বিচার কিন্তু হতে হবে, ওনাকে পদত্যাগ করাতে হবে। এটি 7 কলেজ শিক্ষার্থীদের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খোঁজ দিলে দেখবেন তাদেরও প্রাণের দাবি। এরকম শিক্ষক বাংলাদেশের কোনো শিক্ষার্থী চায় না। যে শিক্ষক তার ক্লাসরুমে শিক্ষার্থীকে অপমান করে, আমাদের কথা ছিল তাহলে সে রাস্তায় এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইবে। যেহেতু ক্ষমা চায়নি, তার ক্ষমা চাইতে হবে এবং তাকে পদত্যাগ করাতে হবে, তাহলে এই সমস্যার সমাধানটি মিটে যাবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে কেমন বিশ্ববিদ্যালয় এটা তো সবাই জানে, আমরা সবাই জানি। এটার প্রতি আমাদের রেসপেক্ট আছে, ছিল, থাকবে। এবং ভাইদের সাথে আমাদের একটা বিষয় ধরেন, এখন যে রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশের যে বাস্তবতা, আপনারা তো খুবই ঐক্যবদ্ধ এবং যার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টের পতন হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গাটাই মানে ধরেন কেউ উস্কানি দিচ্ছে বলে মনে হয়, ধরেন একটু উত্তেজনকর পরিস্থিতি তৈরির, আপনাদের মধ্যে কাউকে দেখছেন পেছনে কেউ দেখছেন? মানে ভয়টি আসলে ওই জায়গাতেই যে আসলে তৃতীয় একটি পক্ষ সুবিধা নেয় রাস্তায় নামলে। এই জন্য আমরা কিন্তু একটি আন্দোলন, বিশ্ববিদ্যালয় আন্দোলন যদি দেখেন আপনি 20-30 দিন অপেক্ষা করে স্মারকলিপি দিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরে রাস্তায় নামলাম। এই যে সিট, আমাদের প্রবলেমটা ছিল কি নিয়ে, 382 জন একটি ডিপার্টমেন্টে ভর্তি করতে চায়। আমরা বলেছি সিটটি আপনারা কমান, যেহেতু বিশ্ববিদ্যালয় হচ্ছে, এই হতে একটি বিশ্ববিদ্যালয় চলতে পারে না, এইটা ওনারা কমাবে না, কোনো সিদ্ধান্ত নেবে না। এই জন্য 15 দিন অপেক্ষা করছি, তারপরে আমরা গেলাম রাস্তায়। এখন আমরা তো ভাই জানি যে তৃতীয় পক্ষের সুবিধা নেই রাস্তায় নামলে, আমরা তো প্রথমে রাস্তায় যেতে চাই না, আমরা চাই সুষ্ঠু সমাধান। যখন সমাধান করে তখনই কিন্তু রাস্তায় যাই। বিরতি ফিরছি আমি। তাহলে একটু বলে শেষ করে নিই। তাহলে আমরা তো জানি তৃতীয় পক্ষ সুবিধা নিতে চেষ্টা করে, এবং একটি গুলি করে দিলে আপনি কি করবেন? কিছু করার থাকবে? কিছু করার থাকবে না। তো আমরা 1 সেকেন্ডের জন্য রাস্তায় যেতে চাই না, আমার ভাইদের সাথে 1 সেকেন্ডও আমরা কোনো ক্লাসে যেতে চাই না। তারা আমাদের ভাই, তাদের প্রতি আমাদের সম্মান, আমাদের প্রতি তাদের ভালোবাসা আছে, কিন্তু এই কালপ্রিটদের বিচার করতে হবে যারা সংশ্লিষ্ট আছে। আমরা শিক্ষা কালপ্রিট বলছি এদেরকে, আমরা ওপেন বলছি, যা হওয়ার হবে একটা বিরতি বিচার করতে হবে। বিরতি ফিরছি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ, একটা বিরতি ফিরছি আপনার কাছে। দর্শক, ছোট্ট বিরতি যাচ্ছি, আর আমি স্টিল ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণ মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম 7 কলেজ আসলে কার। আমাদের সঙ্গে আছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আছেন এম এ সাইদ, আব্দুর রহমান আছেন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সমাধান কি দেখেন? আমার মনে হয় যে আজকে প্রথম হলো গত দিনে যে ঘটনাটা ঘটেছে, একটা বিষয় একটু বলি যে যেটি মূল অভিযোগের জায়গা, ওই যে দুর্ব্যবহার প্রফেসর স্যারের, সেটি আসলে কিভাবে শিক্ষার্থীরা কনভিন্স হবে? না, প্রথম হচ্ছে যে সমাধানের যে জায়গাটা, কিন্তু ওদের যে প্রথম দাবিটা ছিল, আমার কাছে ওদের ইয়াটা আছে। কারণ ওই আজকে যে মিটিংয়ে আমি ছিলাম, সেটা হচ্ছে যে স্পষ্টভাবে বলতে হবে অধিভুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে না। আমরা সেটা বলেছি, ওই এক ধাপ এগিয়ে বলেছে যে বছর থেকে। এবং আমি যেটা বারবার এখানে উল্লেখ করছি যে বর্তমান প্রশাসন প্রথম দিন থেকেই এটির থেকে একদিকে যেমন মুক্তি চায়, অন্যদিকে এই বাচ্চাগুলো যারা আমাদের অধীনে এখনো আছে তাদের জীবনের নিশ্চয়তা নিশ্চিত করতে চায় শিক্ষা জীবনে, এবং অবশ্যই একটা সম্মানজনক সেপারেশন যেন বাচ্চাগুলোর সঙ্গে হয়, বাচ্চাগুলোর জন্য হয়, যেটা ওদের কেরিয়ারের জন্য ভালো হবে, রেকগনিশন হবে। এইটা নিয়ে কিন্তু একটা দুটো জিনিসে একটু পার্থক্য তৈরি করতে হবে। কিন্তু প্রথম সেটা হচ্ছে যে আগের প্রশাসন এবং বর্তমান প্রশাসন ভিন্নভাবে জিনিসটাকে দেখেছে। দ্বিতীয়টি হচ্ছে যে আমাদের গতকালকে যে ঘটনাটি ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত। যেমন আমি বললাম, জাস্ট আমাদের যে মাননীয় প্রফেশনাল একাডেমিক আছেন, উনি সজ্জন মানুষ, কিন্তু যেভাবে কথা বলেছেন ওটা বাচ্চাদের হয়তো বা খারাপ লেগেছে। এবং আমি মনে করি যে ভিডিওটা আমি দেখেছি, আরও একটু ওদেরকে আদরের স্বরে কথা বললে এই জিনিসগুলো এখানে হয়তো বা আসতো না। কিন্তু
সেটার বাইরে এসে যদি আমরা দেখি যে দ্রুত যেভাবে রিয়াক্ট করেছে বিশ্ববিদ্যালয়, যে এটাকে কগনিজেন্সে নিয়ে আজকে যে প্রেস কনফারেন্সটা আপনি প্রেস লিস্ট আমাদের পড়ছিলেন, সেটাতে কিন্তু এক ধরনের সমাধান এটাতে দেয়া হয়ে গেছে। এখন যে জায়গাটা কাম্য সেটা হচ্ছে যে এই জিনিসটাকে অবশ্যই আমাদের যারা শিক্ষার্থী, যেটা একটু আগে আমি উল্লেখ করলাম যে আমাদের শিক্ষার্থীরা, ঢাকা কলেজের শিক্ষার্থী, 7 কলেজের শিক্ষার্থী মিলেই কিন্তু যে পরিবর্তনটা এনেছিল, সেই পরিবর্তনের কারণে কিন্তু এত কুইক একটা ডিসিশনও কিন্তু এই বাচ্চারা দীর্ঘদিন এটা নিয়ে ফাইট করছে, তারা কিন্তু এটা পেয়েছে। এখন হচ্ছে যে ফার্দার এটা যেন আর ডেটোরেট না করে, সেটার জন্য অবশ্যই এই যে বাস বন্ধের কথা বলা হয়েছে, প্রশাসনিক স্টেপ যেটি সেগুলো তো সমাধান হয়ে যাচ্ছে, কিন্তু এখন যে ব্যক্তি পর্যায়ে যে আক্রোশটা আছে, আমি সেটাতে যাচ্ছিলাম প্লাবন, যে সেটা তো হচ্ছে যে অবশ্যই আমরা চাই যে এই বাস বন্ধের মতো যে বক্তব্যটা এসছে, আমি বিশ্বাস করতে চাই এটা এদের নানান গ্রুপ নানানভাবে কথাটা বলছে, সে ধরনের কোনো ফর্মাল স্টেটমেন্ট আমি ব্যক্তিগতভাবে আশা করি না, কারণ সেটি আবার আমাদের স্টুডেন্টদের প্রভাব করবে। আর একটি কথা আপনি একটু টাচ করেছেন, যেটা সবচেয়ে রিস্কের যে জায়গাটা, সেটা হচ্ছে যে তৃতীয় পক্ষ যাকে আমরা বলছি, আমি একটু খোলাখুলি বলি, যারা পতিত যে সরকার, তারা এই বাচ্চাগুলো নিজেরা এদেরকে উৎখাত করেছে, এবং কোনোভাবে যদি তারা এটার ভিতরে ঢুকে যায়, এটা কিন্তু আমাদের শিক্ষার্থী বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের শিক্ষার্থী বলছেন সবার জন্য, রাষ্ট্র, আমাদের যে সরকার, সবার জন্য বিব্রতকর। সেটি কোনোভাবে হতে দেওয়া যাবে না। তাহলে সেটা থেকে পরিত্রাণের উপায় কি? এমন কোনো কর্মসূচি দেওয়া যাবে না যেটাতে এই ধরনের সুযোগ তৈরি হয়, এই যে বাস বন্ধ করার মতো। কিন্তু ধারাবাহিক কর্মসূচি যেটা আমরা দেখতে চাই, যেটা একটু আগে আব্দুর রহমান বললো যে আমরা ধারাবাহিক কর্মসূচি দিয়ে গেছি, তাদের যে দাবি দেওয়া সেটা মানববন্ধন হতে পারে, তাদের যে দাবি দেওয়া সেটা আলোচনা হতে পারে, এবং আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান হয়। সেটা আজকে আমরা করে দেখিয়েছি, আমরা সিরিয়াসলি কগনিজেন্সে নিয়েছি, 7 কলেজকে ডেকেছি এবং এটা সমাধান হয়েছে। এই জন্য আমার অনুরোধ থাকবে যে পরবর্তী যে কোনো কর্মসূচির ক্ষেত্রে অত্যন্ত চিন্তা ভাবনা করে দিতে হবে, এবং এই ধরনের কর্মসূচি কিন্তু আরো উস্কে দেবে, সেটা দেয়া যাবে না। প্রয়োজনে আমরা ডেফিনেটলি, আমি আশা করি, আমি এখানে ব্যক্তিগতভাবে এই টকশোতে অংশগ্রহণ করছি, আর প্রশাসনের সঙ্গে আলোচনার পথ নিশ্চয়ই খোলা আছে, এবং সেই আলোচনার পথ ধরে এটা সমাধান হবে। আরেকটি কথা বলে আমি শেষ করি, সেটি হচ্ছে যে আপনার এ ধরনের সিচুয়েশনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা পক্ষ, এবং আমি কালকে যে কোনো এই বাচ্চাগুলো তো আমাদেরই সন্তান, এদের যে কোনো ক্যাজুয়ালিটি কল, আমি কালকে ওই স্পটে আমি একদম মোটামুটি প্রথমে আশঙ্কা তো ছিল, আধা ঘন্টা থাকতে পারিনি, কিন্তু পুরোটা সময় আমি ছিলাম। এবং আমাদের শিক্ষার্থীদের কিন্তু যখন এরা ইন্ডিসিশনে ছিল একটু বাচ্চারা, আর কলেজের শিক্ষকদের জন্য শিক্ষার্থীদের সামনে দাঁড়ানো একটু কঠিন, কিন্তু আমাদের হয়তো বা শিক্ষার্থীরা একটু চেনে, যারা রাজনীতি সচেতন, তাদের সাথে যোগাযোগ থাকার কারণে আমার বাচ্চাদেরকে কিন্তু আমি মানে 3:30 4টে একদম ভিতরে চলে এসছে, এবং পরবর্তীতে আমরা আসার কারণে ওরাও বারবার, পুলিশ আমাকে বলতেছিল স্যার আপনি নিয়ে যান, এদিকে আমরা দেখছি, ওরা ওদিকে চলে গিয়ে পরে প্রেস কনফারেন্স করে। তার মানে কি, আমরা যখনই আলাপ আলোচনা হয় আমাদের কথাটা শিক্ষার্থী শুনছে, অথবা তাদের শিক্ষক, আমি আশা করি এটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমি বিশ্বাস করতে চাই যে কোন রকম এমন কোন কর্মসূচি দেওয়া যাবে না যেটা দুপক্ষকে উস্কিয়ে দেয়, এবং ওই কর্মসূচি দেওয়ার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, যেটা, কারণ এটা একটা মীমাংসিত বিষয়। এখন বাকি আছে কি, আমাদের প্রফেসর স্যারের যে ইস্যুটা, সেটা আমরা আলোচনা করবো, যে প্রক্রিয়া ভালো হয় সেই প্রক্রিয়া করা হবে, কিন্তু এই ধরনের বাস আটকে নয়। অনেক ধন্যবাদ। এম এ সাইদ, সমাধানের আপনার মাথায় আসলে কি ঘুরছে এই জায়গাটাই? এবং আমরা যেটা দেখলাম যে গতকাল রাতে প্রফেসি স্যার একটি ভিডিও বার্তা দিয়েছিলেন, সেখানে তিনি অনেকাংশ দুঃখ প্রকাশ করেছেন, সেটি তো এখন যথেষ্ট না, এখান থেকে এগোবে কিভাবে মনে হয়? আচ্ছা, বিষয় হচ্ছে সমাধান যে প্রশাসনিক সংকট ছিল, এখন যে দুটি দাবি মূল, একটা হচ্ছে যে জড়িত, কালকে যারা হামলা করেছে জড়িত পুলিশ সদস্যদের বিচার, নিউ মার্কেট থানা নালে তারা ঘেরাও করবে, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসির পদত্যাগ। ব্যক্তিগত প্রথম কথা হচ্ছে সমাধানের দুটি বিষয় আমি বলছিলাম যে প্রশাসনিক যেই ক্লাস ছিল, সেটি তো 7 কলেজকে অধিভুক্ত বাতিল করা হয়েছে, এবং সেটা প্রেস রিলিজ আমরা দেখেছি, এবং এখানে 7 কলেজের অধ্যক্ষ মহোদয়রা ছিল, এবং আমাদের ভিসি স্যার সহ হচ্ছে আমাদের শিক্ষকরা ছিল। তবে এই বিষয়টি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের প্রাণের দাবিই ছিল, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এর জন্য একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাফার করেছে, এবং 7 কলেজের শিক্ষার্থীরাও এর জন্য কিন্তু নানা জটিলতায় ভুগেছে। তো সে দিক থেকে একটি সমাধান তো হলো যে 7 কলেজের অধিভুক্তি বাতিল হয়েছে, এবং গতকালকের ঘটনায় আসলে আমি এখনো আহ্বান জানাবো যে প্রশাসন পক্ষ থেকে যদি কিছু করার থাকে দ্রুত র্যাপিডলি এটা যেন করে। আমার শিক্ষার্থী ভাইদেরকে বলবো যে দেখেন, আপনি প্রশাসনের বিরুদ্ধে যে দাবিগুলো তুলেছেন, সেই দাবিগুলো হায়ার অথরিটির কাছে যেভাবে তুলেছেন এটাকে সেভাবেই ডিল করেন, কিন্তু শিক্ষার্থী আমি আপনি ভাই এই যে এই ক্লাসের জায়গায় যাতে আমরা কোনোভাবে নিশ্চয়ই এই জায়গায় তারা ভাববে। আব্দুর রহমান, 7 কলেজ আসলে কার, মানে বিষয়টি আমাদের আজকের যে লাইনটা আমরা দিয়েছি, এখন 7 কলেজ ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না, আপনারা 7 কলেজকে কিভাবে দেখতে চান?
আমরা একটি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নত শিক্ষার মান নিশ্চিতের জন্য অধিভুক্ত করেছিল 7 কলেজকে, সেখানে তারা প্রতারণা করেছে, স্রেফ প্রতারণা 7 কলেজের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের সাথে। তো এই প্রতারণামূলক প্রশাসন থেকে বেরিয়ে যে এই পদ্ধতিটি রাষ্ট্র নেবে, এটা কিন্তু প্রথমত বলে রাখি উল্লেখ করে, এখন অনেকে অনেক কথা বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেনি প্রথমে অধিভুক্ত বাতিল করতে হবে, বলেছি আমরা যে এই প্রতারকদের সাথে আমরা থাকবো না, সহজ কথা। তো আমরা যেভাবে চাচ্ছি রাষ্ট্র ঠিক সেভাবে মনে হয় যে এটি 2017 সালে করা হয়েছিল কেন, মানে আপনার কেন বলতে আমরা তখনও বিশ্ববিদ্যালয় দাবি করেছিলাম, আপনি 36 BCS এর রেজাল্ট গুলো দেখেন, ঢাকা কলেজ অনেক উপরে পাবলিক বিশ্ববিদ্যালয় গোনার সময় সেখানে ছিল ঢাকা কলেজের কাছে। তো এরকম একটি প্রেক্ষাপটে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে এখানে যেহেতু ভালো করছে প্রতিষ্ঠানগুলো, তাহলে এদের মান আরো ভালো করতে হবে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয়, মান উন্নয়নের কথা। আজকে আমাদের একটা রিপোর্ট ছিল এরকম যে রাজনৈতিক উদ্দেশ্যে এটি আসলে করা এটা হয়েছে। মাস্ট রাজনৈতিক উদ্দেশ্য কিছুটা ছিল যে এখানে কর্মী বাহিনী তৈরি করা হবে, এটা তো আগে থেকে, শুধুমাত্র 17 শতকের ব্যাপারটা এরকমও না, কিন্তু আপনি দেখেন স্বাধীনতার পরবর্তী ঢাকা কলেজ কি 184 বছরের ঐতিহ্য, এদেশের উচ্চশিক্ষার সূচনা লগ্নে একমাত্র ঢাকা কলেজ অবদান রেখেছে এবং সূচনা করেছে ঢাকা কলেজ। কিন্তু তাকে এদেশের রাজনীতিবিদরা স্বাধীনতার এত বছর পরেও কি করেছে, তার জন্য কিছুই করেনি, বরং এই ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করতে গিয়ে ঢাকা কলেজ কি না দিয়েছে, সব দিয়ে দিয়েছে। অর্থাৎ সামষ্টিকভাবে ষড়যন্ত্রমূলকভাবে পিছিয়ে রাখা হয়েছে। এবং যেহেতু একটি সময় এসেছে পরিবর্তনের, এই সময়টি হবে একদম সর্বোচ্চ মান একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যেভাবে হয় সেইভাবে করে 7টি ক্যাম্পাসের সমন্বয়ে একটি সর্বোচ্চ মানের পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণা দিতে হবে। এবং আপনি জানেন পৃথিবীর ইতিহাসে এরকম 7টি ক্যাম্পাস 7 দিকে থাকবে, একটি সুন্দর বিশ্ববিদ্যালয় হবে, এর শত শত উদাহরণ আছে। আপনারা যদি উদাহরণ খুঁজে না পান, নিশ্চয়ই সেই দাবি কর্তৃপক্ষখানে যাবে। কথা আছে এখানে, জি বিরতিতে যাওয়ার সময় যাওয়ার আগে আমার একটা কথা আছে, কাহিনী একটু শুনতে হবে। দেখেন যে আমাদের ইয়েটি দিয়েছিল, কি বলে প্রেস ব্রিফিংটি দিয়েছে থেকে প্রেস বিজ্ঞপ্তিটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, সেখানে 5 নম্বর দাবি আছে যে বর্তমান যে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে করে তাদের শিক্ষা জীবন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এটি শিক্ষার্থীদের মধ্যে ভুল মেসেজ গেছে যে যারা অধিভুক্ত আছে তাদেরকে অধিভুক্ত রেখে সমাধান করতে হবে। নো, এটা কোনোদিনও মেনে নেওয়া হবে না। এই শিক্ষা কালপিটদের কাছে 1 সেকেন্ডও 7 কলেজের একটি শিক্ষার্থী থাকবে না। নতুন প্লিজ নতুন বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে অল্প কয়েকদিনের মধ্যে, এবং সেখানে প্রত্যেকটি শিক্ষার্থীকে নিয়ে আসতে হবে। এবং আমি আমার ব্যক্তিগত সার্টিফিকেটও ওই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আমি গ্রহণ করবো না। নতুন বিশ্ববিদ্যালয় এটা কিন্তু একদম সেফ বলে দেওয়া, শিক্ষার্থীরা বিপ্লব করছে এটি নিয়ে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের চূড়ান্ত সমাধান হয়ে গেল, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমে আর যাব না, না এবং না। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি দর্শক, ছোট বিরতিতে যাচ্ছি, আবারও ফিরছি কিছুক্ষণের মধ্যে। আজকাল সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক আবারও স্বাগত RRM স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। ডক্টর আব্দুল আল মামুন বিরতির আগে বলছিলেন তারা 1 সেকেন্ডও আসলে আর অধীনে থাকতে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের। না, আমি একটু আগে বলেছি যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবি খুবই দায়িত্বশীলভাবে দেখে এবং সেটা আমরা এর নজির স্থাপন করেছি। এবং আমি ব্যক্তিগত মতামত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা শিক্ষার্থী, ইভেন কর্মকর্তা কর্মচারী কেউই চায় না যে আসলে এই 7 কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আসুক। সো এটা নিয়ে কোনো কনফিউশনের জায়গা নেই, কারণ আমি তো রাখতে চাই না, আমি এটা চাই না, কোনো শিক্ষক চায় না। আমাদের শিক্ষকদের গ্রুপে বলেন, শিক্ষার্থীদের মধ্যে বলেন, আজকে শিক্ষার্থীদের উল্টো রিপারকেশন আছে ক্যাম্পাসে যে তারা এটা দেখতে চায় না, এবং এই ঘোষণার পর এটা শান্ত হয়েছে। আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে প্রভিসির বিষয়টা কিভাবে সমাধান হবে? আমি যেটা বললাম যে প্রভিসির বিষয়টা একটা আলাপ আলোচনার বিষয়, এবং আমি বিশ্বাস করি যে আমরা এদের শিক্ষার্থী আলোচনা করতে চাই। প্রভিসি মহোদয় এটা নিশ্চয়ই যুক্ত হবেন প্রশাসনের সঙ্গে। যে কথাগুলো আমি বলছি সব আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি আমি, এবং আমি আসলে একটা সমাধান দেখি। যেমন গতকালও অনেক কিছু হতে পারতো, আমি একদম উপস্থিত ছিলাম সেখানে, কিন্তু আল্লাহর মধ্যে সেটা হয়নি, এটা হবে না। তবে একটি কথা যেটা বললো আব্দুর রহমান, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত বর্তমান প্রশাসন, আমার ধারণা আগের শিক্ষকরাও, তারা কেউই 7 কলেজের অন্তর্ভুক্তিকে ভালোভাবে দেয়নি, তাদেরকে আটকিয়ে রাখা, প্রতারণা করা, এ ধরনের কোনো ইন্টেনশন। অনেক ধন্যবাদ। প্রত্যাশার জায়গা প্রত্যাশা হচ্ছে শিক্ষার্থীদের দুই পক্ষে আমরা জুলাইতে যেভাবে একসাথ হয়েছি, আমাদের এই ঐক্যটা যেন কোনোভাবে বিনষ্ট না হয়। আমরা দেখেছি সোহরাওয়ার্দী কলেজ, মাহমুদুর রহমান মোল্লা কলেজ, কি একটা নৃশংসতা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ পাশাপাশি, এবং তারা দুর্দিনে একে অপরের পাশে থাকে। আমরা এই সহাবস্থান চাই, এবং বাংলাদেশের প্রত্যেক জায়গায় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে স্টুডেন্ট লিডারশিপ বের করে আনা হোক, যারা এই স্টুডেন্টরা যেন কোনো ধরনের মবে না ঢুকে যায়, সঠিক প্রতিনিধির মাধ্যমে কথা বলতে পারে। অনেক ধন্যবাদ। আব্দুর রহমান, আশার কথা শুনতে চাই। জি, আশার কথা হচ্ছে আমরা সমাধান চাই, কোনো প্রকার সংঘর্ষ চাই না। আলোচনার মাধ্যমে হোক, এবং যে ধরনের দাবিগুলো আছে সেগুলো অনতিবিলম্বে পূরণ করে
শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে রাষ্ট্র ফিরতে দিবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ 7 কলেজ প্রশাসন ফিরতে দিবে, সেই প্রত্যাশাটুকুই আমার এই জাতির কাছে, মানুষের কাছে থাকবে, যাতে করে আমার একটি শিক্ষার্থী রক্তাক্ত না হয়। অনেক আমরা ধন্যবাদ। এই সুষ্ঠু সমাধান আমরা আশা করি টেবিলে আসলে সব সমস্যার সমাধান হোক, রাজপথে আর রক্ত না জুড়ুক। অনেক ধন্যবাদ তিনজনকেই এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইট পলিটিক্স। দেখা হচ্ছে অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন।